সৌদিতে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগারে ইরানের হামলা, কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, বাহরাইনে বাংলাদেশি নিহত। ইরানের মৃত্যু ছাড়ালো 550, যুদ্ধ চলতে পারে 4 সপ্তাহ। নতুন নেতৃত্বের সাথে আলোচনাও করতে চান ট্রাম্প, তেহরানের নাকচ। বাস্তবসম্মত কার্যকর সিদ্ধান্ত না নিতে পারলে অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। ভুল পদক্ষেপে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সংকটের জট খুলছে ধীরে ধীরে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের বিষয়ে সর্বোচ্চ সহায়তা দেবে সরকার, সেল গঠন। সাশ্রয়ী হিসেবে মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। নারীর জন্য 6 মাসের মধ্যেই বিদ্যুৎ চালিত বাসের পরিকল্পনা। এবং 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জামায়াতকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার প্রস্তাব বিএনপির। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তানিয়া হারুন। সৌদি আরবের আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে শোধনাগারটির কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর হামলা পাল্টা হামলা চলছেই। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরাতে হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে রাস তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 31 জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছে 2 জন। অন্যদিকে ইরানের হামলায় সকালে কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে সাইপ্রাসের যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর হামলার পর বদলে গেছে বিশ্ব রাজনীতি। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য সময়ে যত গড়াচ্ছে শঙ্কার মধ্যে ফেলছে গোটা দুনিয়াকে। ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে এই অভিযান চলতে পারে 4 সপ্তাহ। একই সাথে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বদলে গেছে দুনিয়ার চিত্র। শনিবার থেকে এখনো চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইরান হারিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। এমন কাণ্ডে বিজয়ের হাসি ছড়িয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, অব্যাহত থাকতে পারে 4 সপ্তাহ পর্যন্ত। এই মুহূর্তে পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান চলছে এবং আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে। আমাদের লক্ষ্য অত্যন্ত দৃঢ়। দেশ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন নতুন নেতাদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে তা দ্রুতই সম্ভব হবে কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তিনি। এটি দ্বিতীয়বার যখন আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি এবং তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা চালিয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে আলোচনার টেবিলে। এই যুদ্ধে কারো বিজয় নেই। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। And they have not been able to achieve their targets and they cannot. অন্যদিকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ওয়াশিংটনকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেন। The United States has requested permission নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে সেজন্য আমরা সেই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
of long-standing friends and allies. সব মিলিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, যার প্রভাব পড়ছে সমগ্র বিশ্বে। একদিকে যেমন চলছে সামরিক অভিযান, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও বন্ধ হয়নি পুরোপুরি। তবে ভাবার বিষয়, সংঘাত আরো রক্তক্ষয়ী হবে নাকি কূটনৈতিক সমাধানের পথেই ফিরবে দুই পক্ষ। রাহানুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান, এমনটা জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টার খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন এই নিরাপত্তা প্রধান। এদিকে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 180 জন। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিংবা বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিতে পারলে আরও অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। এমনকি ভুল পদক্ষেপ বা সিদ্ধান্তে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক কূটনীতিকদের মতে, মুসলিম বিশ্বকে সাথে না পাওয়ায় এই যুদ্ধে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না ইরান। তবে যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশে সতর্কতার পরামর্শ তাদের। কোনো কিছুর তোয়াক্কা না করেই 27 ফেব্রুয়ারি রাতে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরই মধ্যে ইরানে বাড়তে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা। হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে পরিস্থিতি হয়ে পড়ে আরও জটিল। নিরাপত্তা বিশ্লেষক, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, এই যুদ্ধাবস্থা চলতে থাকলে কিংবা ইরান সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। ট্রাম্প বলেছে যে আমরা রেজিম চেঞ্জ চাই, ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটা পরিবর্তন করতে হবে। খোমেনি যখন নাই, ইরানের সামনে বেশ অনেকগুলোই অপশন। জনগণ যদি বেরিয়ে আসে, একটা নতুন এই সরকারের পতন ঘটে একটা নতুন কাউকে সেখানে বসায়, কিন্তু কাকে বসাবে? কিন্তু আমার সমর্থনেও কিন্তু একটা বিরাট দল আছে যেটা গত 45 বছর ধরে তারা সংগঠিত হয়ে আছে। তারাও চাইবে না তাদের ক্ষমতাটা সহজে ছেড়ে দিতে। সেটা যদি হয়, যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার না হয়, তাহলে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে আছে এবং একটা অনেকগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করেন, এই যুদ্ধ বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না একা ইরান। মধ্যপ্রাচ্যের বড় বড় দেশের টার্গেট হচ্ছে তার তেল, তার অর্থ। তো ওইসব দেশের জন্য অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিটা খুব ডিফিকাল্ট। তারা চেষ্টা করে, ইরাক চেষ্টা করেছে, লিবিয়া চেষ্টা করেছে, ইরানও চেষ্টা করে চলছিল। ইরানও আমার মনে হয় সাকাম পর্যায়ে গেছে, যদিও তাদের সামরিক তারা চেষ্টা করেছে শক্তি কিছু বৃদ্ধি করার জন্য। আমার মনে হয় না খুব বেশি দিন লম্বা হয়তো করতে পারবে ইরান। ইরান আমেরিকার সাথে এত বৃহৎ একটা সুপার পাওয়ারের সাথে টেকা খুব ডিফিকাল্ট। ইরান ইস্যুতে বাংলাদেশকে ভেবে চিন্তে মতামত প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। কারণ আমাদের দেশটাও নানান অর্থনৈতিক আমরা প্রবলেমে জর্জরিত। আমাদের অর্থনীতি ইতিমধ্যে যে অবস্থায় আছে, আর কোনো ধরনের ধাক্কা আমাদের জন্য অসহনীয় হতে পারে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, তার আঁচ লেগেছে বাংলাদেশ সহ গোটা দুনিয়ায়। 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল 2 দিনে 102টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। তবে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় সংকট কিছুটা কাটতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 74টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে শনিবার 23টি, রবিবার 40টি এবং সোমবার 11টি ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা অনেকেই নিজ বাড়িতে চলে যান বন্ধ ঘোষণা জানার পর। অনেকেই আশ্রয় নেন বিভিন্ন হোটেল কিংবা আত্মীয় স্বজনের বাসায়। তবে সরকারের সহযোগিতার ঘোষণা আসলেও সেই সহযোগিতা পায়নি বলেও জানান কেউ কেউ। নিউজে শুনতে পারছি 850 জনের জন্য থাকা খানার ব্যবস্থা করেছে, কিন্তু আমার নজরে আসেনি, সেই সুবিধা আমি পাইনি। এখন হয়তোবা করছে, সেটা আমার দৃষ্টির আড়ালে, সেটা আমি জানি না। তবে সোমবার সকাল থেকে বিদেশগামী কয়েকটি ফ্লাইট চালু হলে কিছুটা সংকট কেটেছে বলে জানান যাত্রীরা। আমার টিকিট ছিল 28 তারিখ সন্ধ্যা 6:45, তো ওইটা ক্যান্সেল হয়ে গেছিল। পরে আমি যার কারণে যেতে পারি না, পরে আমি নিজের টাকা দিয়ে আবার টিকিট কাটছি, কেটে আজকে আবার যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। নিজ টাকা দিয়ে আপনার এই যে ইউজ বাংলাতে টিকিট কাটছি, আজকে 4:20 ফ্লাইট, এখনো বুড়ে কিছু আইতেছে না, ফ্লাইট চালু কিংবা বন্ধ কিছু আইতেছে না, তো আরো 1-2 ঘন্টা পরে বোঝা যাবে এটা শিওর কিনা। ফ্লাইট ছিল 1 তারিখে রাত 1:15, ওটা ক্যান্সেল হয়েছে। আজকে আবার 2 তারিখ দুপুরে একটা ফ্লাইট। আমার ফ্লাইট ছিল 1 তারিখে রাত 1টায়, কিন্তু যুদ্ধের কারণে, সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিল। চলমান যুদ্ধ পরিস্থিতিতে থমকে আছে আকাশপথ, সেই প্রভাব পড়েছে দেশের বিমানবন্দরে। তবে শিগগিরই এই সংকটের অবসান ঘটবে এমন প্রত্যাশা সবার। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় এ পর্যন্ত 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী একথা জানান। তিনি বলেন, প্রতিনিয়ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের বিষয়ে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে বলেও জানান তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম এবং কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। পর্যন্ত 2 জন আমাদের বাংলাদেশি 7 জন আহত হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 6 মাসের মধ্যে বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর তীব্র যানজটের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি যথাসময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে নগরবাসীকে প্রতিনিয়ত সহ্য করতে হয় দুর্ভোগ। গণপরিবহন সংকটের পাশাপাশি অভাব রয়েছে পর্যাপ্ত সড়কেরও। পরিবহন ব্যবস্থায় নিরাপদে নারীর ঘরে ফেরার বিষয়টি সর্বদাই থেকেছে উপেক্ষিত। এবার বিএনপি সরকারের 180 দিনের পরিকল্পনায় গুরুত্ব দেয়া হয়েছে রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন সচিবালয়ে। বৈঠক শেষে ডক্টর শামসুল আলম জানিয়েছেন, কর্মসূচিতে রাখা হয়েছে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ বাস সেবা চালু করা। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। ঢাকার ঘিঞ্জি ও অপরিকল্পিত বাসাবো, গোড়ান, মাদারটেক ও পুরান ঢাকার মতো এলাকার জন্য মেট্রো রেলের পাশাপাশি লাইট রেল, মনোরেল সহ সমন্বিত কাঠামো গড়ে তোলার বিষয়ে চিন্তা করছে সরকার। সাশ্রয়ী মূল্যে বেশি মানুষকে দ্রুত, যেমন এলআরটির কথা যখন শুনলেন, যেহেতু এটা একটা লাইট হবে, উনি দেখলাম এই জিনিসগুলি চাচ্ছে যে না, তাহলে আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে। ধাপে ধাপে ডিজেল চালিত বাসের পরিবর্তে বিদ্যুৎ চালিত বাসে রূপান্তরিত গণপরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যৎ উপযোগী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে লন্ডনে অবস্থানকালে সেখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
আগামী 12ই মার্চ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন। সচিবালয় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমন তথ্য দিয়েছেন। এছাড়া জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে একজনের নাম দেওয়ার জন্য জামায়াতে ইসলামকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান। গেল 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকার গঠনের পরপরই আলোচনায় ছিল সংসদ অধিবেশন। এরই মধ্যে 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে, সুতরাং সেই হিসাবেই হবে। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল জামাতে ইসলামীকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে এরই মধ্যে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ এই অধিবেশনেই তোলা হবে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আর সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 133টি অধ্যাদেশ সবগুলোই নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। জাতীয় সংসদে অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা, সেটা উপস্থাপিত হবে। তারপরে কোনগুলো গৃহীত হবে, কোনগুলো হবে না, সেটা সংসদে আলোচনার বিষয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। শীতের রেশ কাটতে না কাটতে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। দুপুরে হঠাৎ বৃষ্টি নামে ঢাকা সহ আশপাশের কিছু এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানতে গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, হঠাৎ বৃষ্টির পর কি চিত্র দেখছেন রাজধানীতে? যানজট কেমন দেখছেন? আবহাওয়া নিয়েও বিস্তারিত জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে শীতের পর কিন্তু প্রথম ঢাকা শহরের এই নগর জুড়ে কিন্তু হঠাৎ বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টিতে কিন্তু শীতকালীন যে অস্বাস্থ্যকর ধুলোবালির যে পরিবেশ, সেই পরিবেশ থেকে কিছুটা হলেও নগরবাসী স্বস্তি পেয়েছে বলে মনে হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান একের যেই চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখাই দর্শকদেরকে আপনার মাধ্যমে, যে গুলশান একের যেই রাস্তাটি রয়েছে, অর্থাৎ মহাখালী থেকে গুলশান একে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে কিন্তু এক ধরনের যানজটের তৈরি হয়েছে এই বৃষ্টির পরপরই। যদিও ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছুটি হচ্ছে, তারা বের হচ্ছেন, তবে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যারা অফিস থেকে বের হচ্ছেন তাদেরকে। তারা গাড়ি পেতে রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা পাচ্ছেন না যানজটের কারণে। আর গুলশান এক থেকে মহাখালীর দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতেও কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে, যে যানজট কিন্তু অনেকটা বেশি, যেটি অন্যান্য দিনের থেকে একটু বেশি মনে হচ্ছে। বৃষ্টির কারণে হয়তো এই যানজটের চিত্রটি আজকে একটু বেশি দেখা যাচ্ছে এবং এই যানজট আসলে কতক্ষণ নাগাদ ছাড়বে সেটিও এখন দেখার বিষয়। তবে সব মিলিয়ে যদি বলি যে হঠাৎ নগর জুড়ে এই বৃষ্টি মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। শীতকালের যেই ধুলোবালি, অর্থাৎ ফাগুনের যেই আবহাওয়ার যেই ধুলোবালি, সেই ধুলোবালির কারণেই কিন্তু মানুষের মধ্যে একটি অস্বাস্থ্যকর যে পরিবেশের অবস্থা তৈরি হয়েছিল, সেটি থেকে মানুষ কিন্তু এক ধরনের স্বস্তি পেয়েছেন। তো গুলশান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তানিয়া। মামুন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্য নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঢাবির উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তবে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত তিনি পদে থাকছেন। পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে, সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার, এবং তারপর আমরা পার্মানেন্ট আবার নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব।
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। ঈদে ঘরমুখী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছে দিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। সময় কম থাকায় দম ফেলার ফুসরত নেই তাদের। 10ই মার্চের মধ্যে সব কোচ ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা। 1870 সালে প্রতিষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় যাত্রী সেবার কথা চিন্তা করে কোচ মেরামত করে থাকে। ঈদে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ সামলাতে রেলপথে যুক্ত হচ্ছে 100টি স্পেশাল কোচ। এসব কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করতেছি, 100টা গাড়ির এস্টিমেট আছে, এগুলো পুরা করার জন্য। এই পাল্লা আমরা বানাবো, পাল্লা পেন্ট হবে যাবে, পেন্ট হবে রং হবে, গাড়িতে লাগাবে, গাড়ি কমপ্লিট করে গাড়ি বাড়াবে। ভেতরে বিশাল কর্মযজ্ঞ চললেও কারখানায় মোট জনবলের মাত্র 25% দিয়ে চলছে কার্যক্রম। ঈদের 1 মাস আগে থেকে দ্বিগুণ শ্রম দিয়ে কাজ করেন শ্রমিকরা। ওভারটাইম ছাড়া ছুটির দিনেও কাজ করতে হচ্ছে তাদের। ঈদকে টার্গেট রেখে বন্ধের দিনও আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে আমরা কাজ করতে। স্থায়ী অস্থায়ী লোক মিলে জনগণ সংকট দিয়েও আমরা গাড়ির কাজ আউটটান দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি। মেরামতের কাজ শেষ হলে কোচগুলো করা হয় রং। কোচের নাম, নম্বর সহ বিভিন্ন তথ্য লেখার পর প্রস্তুত হয় যাত্রী বহনের জন্য। এরই মধ্যে প্রায় 60টি কোচ পুরোপুরি প্রস্তুত করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। 10ই মার্চের মধ্যে সব কোচ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা। 106টা গাড়ি 36 দিনে টার্গেট নিয়েছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ডিভিশনকে আমরা এই 106টা গাড়ি ঈদের ছুটির আগে আমরা হস্তান্তর করব। ইতোমধ্যে 58টি কোচ আমরা আউটটান দিতে পেরেছি। বাকি 42টি কোচ আমরা আগামী 10 কর্মদিবসের মধ্যে আউটটান দিতে পারবো বলে আশা রাখি। প্রতি বছর এসব কোচ দিয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হয়। এছাড়াও আন্তনগর ট্রেনগুলোতেও কোচ সংযোগ করা হয়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটান দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। অনুমোদিত শ্রমিক নিয়োগ করলে কাজের অতিরিক্ত চাপ কমার পাশাপাশি বেশি যাত্রী সেবা নিশ্চিত করা যাবে, এমনটাই মনে করেন রেল কর্মকর্তা ও শ্রমিকরা। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। মুন্সিগঞ্জ সদরে টেন্ডার জমা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতর ও বাইরে এই ঘটনা ঘটে। সকাল থেকে উপজেলার 6টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। দুপুরে ধলাগাঁও বাজারের জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন টুটুলের লোকজন টেন্ডার জমা দিতে যান। এ সময় বিএনপি কর্মী রোমান দেওয়ানের কর্মী বাবু তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টুটুলের কর্মীরা তাকে মারধর শুরু করলে দুই গ্রুপ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরে উপস্থিত পুলিশ ও নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, বাবলু, মিজান, মতলেব সহ 25 থেকে 30 জন নেতাকর্মী প্রেস ক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা সভাপতিকে মারতে মারতে প্রেস ক্লাব ভবনের বাইরে নিয়ে যায় এবং ইট, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামিউল মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রমজান মানেই যেন ইফতারের বাহারি আয়োজন। এবার সেই স্বাদ আর ঐতিহ্য পৌঁছেছে নাটোরেও। দাম তুলনামূলক বেশি হলেও মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষই কিনছেন শখের বশে কিংবা সময় বাঁচাতে। হরেক রকম দোকান, পাওয়া যাচ্ছে নানা পদের ইফতার, বিক্রেতাদের হাঁক ঝাঁক আর ক্রেতাদের উপচে পড়া ভিড়। নাটোরে ইফতার বাজারগুলো ঘুরে দেখা মেলে এমন চিত্রই। ভোজন রসিক বাঙালির প্রিয় ইফতারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। আছে পেঁয়াজু, ছোলা, জিলাপি, বেগুনি, হালিম কিংবা মাংসের তৈরি বিভিন্ন পদ। বিশেষ করে রাজধানী ঢাকার চকবাজারের স্টাইলে তৈরি ইফতার সামগ্রীতে আগ্রহ ক্রেতাদের। পাওয়া যাচ্ছে মাংসের নানা পদ। দাম কিছুটা বাড়তি হলেও স্বাদের ভিন্নতায় অনেকেই কিনছে। তো বাসায় তো আসলে অনেক আইটেমের ইফতারি করতে অনেক সময় লাগে, ওইখান থেকেই কিনে নিলাম। দামটা একটু যদিও বেশি, তারপরেও নিলাম পরিবারের জন্য, সবাই বাসায় গিয়ে একসাথে ইফতারি করব। বাচ্চাদের পছন্দ বাইরের হালিম,
যার কারণে এখানকার হালিমটা ভালো, হালিম নিতে এসেছে। ঢাকার ইফতার, পুরান ঢাকার ইফতারগুলো এখন নাটোরে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। ইফতার তৈরির উপকরণের দাম বেড়ে কাঙ্ক্ষিত লাভ মিলছে না বলছেন বিক্রেতারা। সবকিছু মিলিয়ে আমাদের 50+ আইটেম আছে। এছাড়া রয়েছে আমাদের ইফতার প্যাকেজ। বাসা বাড়িতে দেখা যায় যে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বানাতে পারে না, আর আমাদের এখানে সব রেডি আছে, দামও সাশ্রয়ী, সেই কারণে অনেক কাস্টমার এখান থেকে কিনে নিয়ে যায়। দিনকে দিন নাটোরে জনপ্রিয় হয়ে উঠছে ভিন্ন স্বাদের ইফতার, বাড়ছে ক্রেতাদের আগ্রহ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।